আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3টি আসনে প্রার্থী বেগম খালেদা জিয়া। প্রথমবারের মতো প্রার্থী হবেন তারেক রহমান। 300-র মধ্যে 237 আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা। জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত একমত হতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান। ব্যর্থ হলে সরকার সিদ্ধান্ত নেবে, জানালেন আইন উপদেষ্টা। সরকারের ভেতরের একটি অংশ নির্বাচন বানচালের পায়তারা করছে বলে এনসিপির অভিযোগ। সংস্কার নিয়ে সাপ লুডু খেলছে মন্তব্য। আগামী নির্বাচন সংকটময় পরিস্থিতিতে থাকা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে সিইসির আশা। সুষ্ঠু নির্বাচনে দলগুলোর সহযোগিতা কামনা। এবং বিপুল সম্ভাবনার পরও চামড়া শিল্পে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি মনে করেন বিশেষজ্ঞরা। পরিবেশ বান্ধব উপায়ে বর্জ্য থেকে উৎপাদিত পণ্যে সমৃদ্ধির সম্ভাবনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের 237 প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এই তালিকা ঘোষণা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসনে নির্বাচন করবেন বেগম খালেদা জিয়া। বগুড়া 6 আসন থেকে প্রথমবার নির্বাচনে লড়বেন তারেক রহমান। রাহুল রায়ের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন কারা পাচ্ছেন এ নিয়ে নানা কৌতূহল ছিল দেশজুড়ে। গণমাধ্যমে এসেছে নানা খবর। সোমবার বেলা 12:30টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হয় স্থায়ী কমিটির সভা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 4.5 ঘণ্টা বৈঠক শেষে 237 জন প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3টি আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও 1টি আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেবেন। গণতন্ত্রের উত্তরের যে পথ, সেই পথকে আরো সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি এবং তারই ধারাবাহিকতায় এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি, সম্ভাব্য প্রার্থী তালিকা, এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। বগুড়া 6 তারেক রহমান, বগুড়া 7 বেগম খালেদা জিয়া। ফেনী 1 বেগম খালেদা জিয়া। স্থায়ী কমিটির সদস্য প্রায় সবাই মনোনয়ন পেয়েছেন। যুগপৎ আন্দোলনের শরিক দলের মনোনয়ন এখনো চূড়ান্ত করা হয়নি। ঢাকার 20টি আসনের মধ্যে 9টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। ঢাকা 2 আমানুল্লাহ আমান, ঢাকা 3 গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা 4 তানভীর আহমেদ রবিন, ঢাকা 5 নবিউল্লাহ নবী, ঢাকা 6 ইশরাক হোসেন, ঢাকা 7 পরে ঘোষণা করা হবে, ঢাকা 8 মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা 9 পরে ঘোষণা করা হবে, ঢাকা 11 এম এ কাইয়ুম, ঢাকা 12 সাইফুল আলম নীরব, ঢাকা 13 পরে ঘোষণা করা হবে, ঢাকা 14 সঞ্জিদা ইসলাম তুলি। যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন। আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরও আমরা চূড়ান্ত করব। বিএনপি মহাসচিব জানিয়েছেন প্রয়োজনে যে কোনো প্রার্থীর নাম পরিবর্তন করা হতে পারে। তারা কোনো আসনে পরিবর্তন আনবেন সেটা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির 237 আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করায় দেশের বিভিন্ন সংসদীয় আসনে দলীয় নেতা ও সমর্থকরা আনন্দ উল্লাস করেছেন। এর মধ্যে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন বিভাগে আনন্দ উল্লাস করেছেন নেতাকর্মী ও সমর্থকরা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য মোনাজাত করা হয়েছে টাঙ্গাইল, বরগুনা, সিরাজগঞ্জ, ভোলা, কুমিল্লা, রাজবাড়ী, ফেনী, দিনাজপুর সহ বিভিন্ন জেলায়। চট্টগ্রাম 4 আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে দলীয় মনোনয়ন না দেয়ায় তার কর্মী সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শহীদ মিনার এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এই সময় বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে স্লোগান দেন। বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হওয়ায় মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মী সমর্থকরা। যত দ্রুত সম্ভব জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একমত হতে দলগুলো ব্যর্থ হলে এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে দীর্ঘদিন একসঙ্গে কাজ করা রাজনৈতিক মিত্রগুলোর একটি বিষয়ে একমত না হওয়াকে দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীতে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভা সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ঐক্যমত্য কমিশন প্রণীত জুলাই সনদ ও এর বাস্তবায়ন নিয়ে দীর্ঘ সময় ধরে চলে আলোচনা। সভায় সংস্কার নিয়ে একাধিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জানানো হয়। পরে সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। জানানো হয় প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লিখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে সভায় আলোচনা হয়েছে। কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার বিষয়েও উঠে আসে আলোচনায়। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। আইন উপদেষ্টা বলেন, সরকার আশা করছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলো দ্রুত সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। আমরা অপেক্ষা করব, তারপর অবশ্যই সরকারের মতো এক করবে। উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সরকার সংস্কার নিয়ে সাপ লুডু খেলছে। রাজধানীর বাংলা মোটরের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের ভেতর থেকে সংস্কার ভণ্ডুল করে নির্বাচন বানচাল করতে চাইছে। আর দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বড় দলগুলো আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করার চেষ্টা করছে। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে।
চলমান রাজনৈতিক সংকটের মধ্যে অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলনের পর নিজেদের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুরুতেই দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সরকারের ভেতরের একটি অংশ নির্বাচন বানচালের পায়তারা করছে। সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলোকে নিয়ে সাপ লুটো খেলছে। আমরা 96-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার টেনে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। আমাদের কাছে স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে যে সরকারের ভিতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্ডুল করে নির্বাচনকে বানচালের তারা পায়তারা করছেন। এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। আক্তার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জুলাই সনদ বাস্তবায়নকে কোনো দল ঠেকিয়ে রাখতে পারবে না। যদি তারা বলে করে যে জুলাই সনদ কোনো রাজনৈতিক দলের চাওয়া পাওয়া, শুধু রাজনৈতিক দলের চাওয়া পাওয়া না, জাতীয় নাগরিক পার্টি জনগণের চাওয়াকেই নিজেদের বক্তব্যে একটা বিবৃত করছে। আমরা জনগণের চাওয়াটাকে এখানে বলছি এবং মানুষেরা গণভোটের মধ্য দিয়ে তাদের আকাঙ্ক্ষাকে ব্যক্ত করবে। যদি সাহস থাকে গণভোটের দিকে অগ্রসর হওয়া হোক, জনগণ গণভোটের মধ্য দিয়ে দেখিয়ে দেবে যে তারা সংস্কারের পক্ষে, সংস্কার বাস্তবায়নের পক্ষে। বহুদলীয় গণতন্ত্র নষ্টের জন্য একটি দল উঠে পড়ে লেগেছে অভিযোগ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের যে পথ সেটাকে রুদ্ধ করা হচ্ছে। বিভিন্ন ছোট ছোট দল যারা রয়েছে, 1-2টা আসন দিয়ে গণতন্ত্রের যে পথ, বহুদলীয় গণতন্ত্রের যে সৌন্দর্য, সেটাকে বাংলাদেশে নষ্ট করা হচ্ছে, রুদ্ধ করা হচ্ছে। কথিত মামলায় ভয় পান না জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে এখন থেকে যুদ্ধ ঘোষণা করছে এনসিপি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে একমত হতে উপদেষ্টা পরিষদের আহ্বানকে স্বাগত জানিয়েছে আন্দোলনরত 8 ইসলামী দল। রাজধানীতে যৌথ সংবাদ সম্মেলনে দলগুলোর নেতারা বলেন, জাতীয় নির্বাচনের সাথে একই দিনে গণভোট হলে সুষ্ঠু নির্বাচন হবে না। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ 5 দফা দাবি আদায়ে 6ই নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও 11ই নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে দলগুলো। তাফহিমুল ইসলামের আরও একটি রিপোর্ট। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নতুন কর্মসূচি নিয়ে 1 ঘণ্টারও বেশি সময় বৈঠক করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি দল পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করতে হবে। আবার বলছি, জাতীয় নির্বাচনের পূর্বেই পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন করতে হবে। আর সংশোধিত যে আরপিও, সেই সংশোধিত আরপিও হুবহু বহাল রাখতে হবে। আগামী 6ই নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল 11টায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদানের লক্ষ্যে গণমিছিল করব। আমরা বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো চাইলে জামায়াত ও সমমনা দলগুলো আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। আমরা এখন দেখতে চাই মেইন স্টেক হোল্ডার, মৌলিকভাবে যে সমস্ত দল আছেন, তারা এই আহ্বানকে কীভাবে সাড়া দেয়। তো তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয়, তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির বলেন, একই দিন গণভোট ও জাতীয় নির্বাচন হলে জুলাই সনদ বাস্তবায়ন হুমকির মুখে পড়বে। জুলাই সনদ ভিত্তি পাওয়ার জন্য যে হানা ভোটের ব্যাপারটা সংখ্যা যদি পরিমাণ কম হয়, তখন কিন্তু আবার একটা প্রশ্ন উঠতে পারে যে এখানে জুলাই সনদের ব্যাপারে তেমন উল্লেখযোগ্য কোনো ভোট না আসায় আমরা এটা কোনো গুরুত্ব দিব না। এই ধরনের সংজ্ঞা কিন্তু আমাদের রয়েছে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যে জোট নয়, আসন সমঝোতা হবে বলে জানিয়েছে দলগুলো। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, দেশ এখন সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ধারণ করবে আগামী নির্বাচন। আনসার বাহিনীর নির্বাচনী নিরাপত্তা মহড়া অনুষ্ঠানে তিনি বলেন, ভোটের দায়িত্বে নিযুক্তদের ওপর গণতান্ত্রিক বাংলাদেশের গতিপথ নির্ভর করছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। নির্বাচনে ভোটকেন্দ্র দখলের চেষ্টা, প্রতিরোধে তৎপর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষিত কুইক রেসপন্স টিম। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এভাবেই চলছে মহড়া। নির্বাচন উপলক্ষে চতুর্থ ধাপের মৌলিক প্রশিক্ষণ শেষে রাজধানীর ভাটারায় আনসার গার্ড ব্যাটালিয়নের মহড়া পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন।
সমাপনী আয়োজনে অংশ নেওয়া সদস্যদের দেওয়া হয় সার্টিফিকেট। ডিজিটাল সমন্বয়ের মাধ্যমে পূর্বের চেয়ে এই বছরে নির্বাচনী যে কার্যক্রম অনেক সুন্দরভাবে করা সম্ভব হয়। প্রধান নির্বাচন কমিশনার জানান, এবারের নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন দপ্তরের প্রায় 10 লাখ জনবল দায়িত্ব পালন করবে। বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। সিইসি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব পালনকারী সরকারি কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা বাংলাদেশি এবং প্রবাসীরা এবার ভোট দিতে পারবেন। যদি রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা প্রত্যাশিত মাত্রায় না করে, আর ওনারাই তো মেজর প্লেয়ার, সবার সহযোগিতা ছাড়া একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব না। নির্বাচন ঘিরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার হতে পারে উল্লেখ করে যাচাই বাছাই ছাড়া তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করার আহ্বান জানান সিইসি। তথ্য যাচাই বাছাইয়ে সেল খুলছে নির্বাচন কমিশন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। আমাদের এবারের প্রসঙ্গ ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানান বয়সী, নানান পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে। আজ জানাবো কি চাইছেন মানিকগঞ্জের ভোটাররা। একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হোক, আমরা যাতে নিরপেক্ষভাবে ভোট দিতে পারি, সুষ্ঠু এবং ভালো প্রার্থী, জ্ঞানী প্রার্থী, পার্লামেন্টের যেটা হওয়া উচিত সেই জ্ঞানী প্রার্থীকে আমরা ভোট দিতে চাই। আমার পছন্দের প্রার্থী হবে সেই প্রার্থী যে প্রার্থী ব্যক্তিগতভাবে মনে থেকে বিশ্বাস করেন যে দেশে গণতান্ত্রিক একটা পরিবেশ থাকুক, গণতান্ত্রিক চর্চা সমাজে, রাজনীতিতে থাকে। যারাই প্রার্থী হবেন তারা যেন বাংলাদেশের পক্ষের হন এবং হতে সেই জুলাই আন্দোলনে বিশেষ করে যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন আন্দোলনে এবং আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করছেন, আমরা চাবো যে এই আন্দোলনে তাদেরকে আমরা ভোটটা দিই। আমাদের যে দাবিগুলো যারা বাস্তবায়ন করবে, সে আমাদের জুলাই যোদ্ধাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা বা গণঅভ্যুত্থানে যে চাওয়া পাওয়াগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করবে, তাদেরকে আমরা ভোট দিই। কোনো দল চাই না, আমরা কোনো চাই না, আমরা যোগ্য ব্যক্তি সংসদে যাবে, সংসদে জনগণের কথা বলবে, দেশের কথা বলবে, কোনো দলের কথা বলবে না। দেশের টাকা যে পাচার করবে না, দেশের জন্য যে উন্নয়ন করবে, আমি তাকেই ভোট দেব, কোনো দলের পক্ষ নিব না। দেশের এলাকায় দুর্নীতি উনি করবো তারা আমরা চাই না। আমরা চাই দেশের ভবিষ্যতের জন্য যারা এগিয়েব, জনগণের জন্য যারা এগিয়েব, কোনো জনগণের ভালো মন্দ দেখবো। সরকার জনগণকে যে আশা আকাঙ্ক্ষা দিয়ে ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে সেটা আর রাখে না। আমরা এমন প্রার্থীকেই এবার চাই, এমন প্রার্থীকেই আমি ভোট দেব যে আমার কথা শুনবে, সাধারণ মানুষের কথা শুনবে। আমি একজন নারী হিসেবে চাই যে এমন লোকে ভোট দিব যিনি নারীদের কথা বিবেচনা করবেন। নারীদের সমান অধিকার আমরা পাই না। আমাদেরকে সব সময় দেখাশোনা রাখবো এবং তার কাছে আমরা কোনো কথা জানাইতে পারবো, সুযোগ সুবিধা জানাইতে পারবো। আমরা সেই ধরনের ব্যক্তিকে আমরা ভোট দিতে চাই। আমরা একটা নারী, আমাদের দেশে চলাফেরার জন্য আমরা একটা স্বাধীনতা চাচ্ছি, যেখানে আমরা সুস্থ স্বাভাবিক মতো চলতে পারি, আমাদের সন্তান যেহেতু ভালোভাবে চলতে ফিরতে পারে, তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। আমরা এমন একটা প্রার্থী চাচ্ছি আগামীতে। এবারে অন্যান্য সংবাদ। তুরস্ক বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইলমাজের নেতৃত্বে 5 সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন। বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করা হয়। মেহমেত আকিফ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ উন্নত বাজারে রপ্তানির জন্য একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে সক্ষম। প্রধান উপদেষ্টা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এবং তার স্ত্রীকে বাংলাদেশের প্রতি তাদের অব্যাহত সহায়তা ও সংহতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।
যুগের পর যুগ ভয়াবহ দূষণ ও রোগ জীবাণু ছড়ানোর সমার্থক হয়ে উঠেছে চামড়া শিল্প। বিপুল সম্ভাবনার বিপরীতেও আসেনি কাঙ্ক্ষিত সামাজিক ও অর্থনৈতিক সাফল্য। গলার কাটা হয়ে ওঠা বর্জ্যই এখন হয়ে উঠেছে বিপুল বৈদেশিক মুদ্রা আয়ের খাত। চামড়ার ক্রোম শেভিং ডাস্ট থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রোটিন যেমন উৎপাদন হচ্ছে, তেমনি কাঁচা চামড়ার টুকরা থেকে তৈরি হচ্ছে গ্লু, জিলেটিন এবং ক্যাপসুল কাভার। সমৃদ্ধির বার্তা দিচ্ছে এইসব উপজাত পণ্য। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহেদ রনির রিপোর্ট। যাত্রার ৮ যুগ পেরিয়ে চামড়া শিল্প আর্থসামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখার বিপরীতে বাড়িয়েছে দূষণ। মানসম্মত কাঁচামাল থাকার পরও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় চামড়ার আন্তর্জাতিক বাজার যেমন হারিয়েছে, তেমনি মাটি, পানি, বায়ু দূষণের পাশাপাশি ছড়িয়েছে নানা সংক্রামক রোগ। অনিয়ন্ত্রিত দূষণে বাস্তুতন্ত্র নষ্ট হয়ে বিপন্ন বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদী। দূষণ রোধে বছরের পর বছর নানা উদ্যোগ, সচেতনতার বার্তা, এমনকি আইনি পদক্ষেপেও মেলেনি কাঙ্ক্ষিত সুফল। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো দেশে বর্জ্য থেকে নানা উপজাত তৈরির কর্মযজ্ঞে এসেছে আলোর দিশা। দূষণের বিপরীতে বর্জ্য থেকে উৎপাদিত জেলেটিন, শিল্প প্রোটিন পাউডার সহ নানা উপজাত পণ্যে দূষণ রোধের পাশাপাশি তৈরি হয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা আয়ের পথ। পরিবেশ বান্ধব উপায়ে কঠিন বর্জ্য কাজে লাগিয়ে উৎপাদিত উপজাত দিচ্ছে সমৃদ্ধির হাতছানি। B6 আমরা শিল্পনগরীতে যে সলিড ওয়েস্টটা আগে যেটা ডাম্পিং থাকতো, যেটা পরিবেশের জন্য যথেষ্ট একটা ক্ষতিকর ছিল এবং তাদের ম্যানেজমেন্টেরও একটা হিউজ বেগ পেতে হতো। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রতিষ্ঠান এটাতে শুরু করার কারণে চামড়া শিল্পনগরীর যে সলিড ওয়েস্টেজটা এখানে সব চলে আসতেছে। 4টা দেশে এই প্রোডাক্টটা এক্সপোর্ট করবে। জিলেটিন যেটা উৎপাদন হবে সেটা জিলেটিন রাইস ফর্মে থাকবে, আর একটা পাউডার ফর্মে থাকবে। পাউডার ফর্মটা মানে মেকআপের, মানে মেয়েদের মেকআপের কাজে এবং এমনিও খাওয়া যাবে। ক্যাপসুল উৎপাদন হবে, ক্যাপসুল কভার, যেটা আমাদের সমস্ত ফার্মাসিউটিক্যালসরা বাইরে থেকে ইনপুট করে নিয়ে আসে। সেটা এখানে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট উৎপাদন হওয়ার কারণে আমাদের দেশে অনেকটা চাহিদাপূর্ণ হবে। বিশেষজ্ঞরা বলছেন, এমন উদ্যোগে প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ যেমন হচ্ছে, তেমনি বাস্তবায়িত হচ্ছে আলোচিত বৃত্তাকার অর্থনীতির ধারণা। এই কাজটা আমরা টুকরা প্রায় 16,000 মেট্রিক টনের মতো আপনার বছরে জেনারেট হয় এবং এটা পুরোটাই কিন্তু এখন ব্যবহার উপযোগী হয়ে যাবে। তার মানে আমার এখানে প্রায় 85,000 মেট্রিক টনের মতো সলিড ওয়েস্ট যেটা জেনারেট হচ্ছে ট্যানারি শিল্প থেকে, তার মধ্যে প্রায় 30% মতো এখন ব্যবহার উপযোগী আমরা করে ফেলতে পেরেছি। সবার টিম ওয়ার্কে আমরা বাংলাদেশে এই সর্বপ্রথম এই ধরনের একটা প্রজেক্টে আমরা পাইলট প্রোডাকশন করতে আমরা পারছি। এটা আমাদের বলবো একটা মাইল ফলক। পরিবেশগত বৈশ্বিক নীতিমালা মেনে বর্জ্য ব্যবস্থাপনা ও উপজাত তৈরি জারি থাকলে লেদার ওয়ার্কিং গ্রুপ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সনদ পাবে দেশের চামড়া শিল্প। মোশাহিদ রনি, চ্যানেল আই, সাভার, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে 237 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। বেগম খালেদা জিয়া 3টি ও প্রথমবারের মতো তারেক রহমান 1টি আসনে নির্বাচনে প্রার্থী হচ্ছেন। মনোনয়ন তালিকায় রয়েছেন গত 15 বছর রাজপথের আন্দোলনের তরুণ আর গুম ফেরত এবং গুমের শিকার পরিবারের সদস্য। রয়েছেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী। আক্তার হোসেনের রিপোর্ট। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 237 আসনে প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে বেশ কিছু চমক রেখেছেন দলের হাইকমান্ড। দলীয় অভিজ্ঞ নেতাদের পাশাপাশি তালিকায় জায়গা পেয়েছেন অনেক নতুন মুখ, বাদ পড়েছেন অনেক নামকরা প্রার্থী। তবে দলের স্থায়ী কমিটির প্রায় সবাই মনোনয়ন পেলেও নির্বাচনে অংশ নিচ্ছেন না রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সেলিমা রহমান ও নজরুল ইসলাম খান। মনোনয়ন তালিকায় অন্তত 1/3 অপেক্ষাকৃত তরুণ ও নতুন মুখ। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন,
ফুটবলার আমিনুল হক, ডাক্তার সালসিলা জেব্রিন, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নজরুল ইসলাম আজাদ, রকিবুল ইসলাম বকুল, অনিন্দ ইসলাম অমিত ও শামা ওবায়দের মতো তরুণ প্রজন্মের প্রতিনিধিদের প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিএনপি। প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে গুম ফেরত হুম্মাম কাদের চৌধুরী এবং গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা ও গুম খুনের বিরুদ্ধে আলোচিত সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির হাতে ধানের শীষ তুলে দিয়েছে বিএনপি। তালিকায় জায়গা পেয়েছেন সাবেক মন্ত্রী ড. ওসমান ফারুক, এহসানুল আলম মিলন, বরকতুল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোহাম্মদ শাহজাহানের মতো অভিজ্ঞ নেতারাও মনোনয়ন পেয়েছেন আলোচিত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। আব্দুল আউয়াল মিন্টু, আবুল কালাম, মাসুদুজ্জামান সহ বেশ কিছু প্রতিষ্ঠিত ব্যবসায়ীকেও মনোনয়ন দিয়েছে বিএনপি। ঘোষিত তালিকায় ফাঁকা রাখা ৬৩টি আসনের অধিকাংশই যুগপৎ আন্দোলনের শরিক ও সম্ভাব্য জোটের প্রার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। বিএনপি মহাসচিব জানিয়েছেন, প্রয়োজনে দলীয় সিদ্ধান্তে পরিবর্তন হতে পারে অনেক আসন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন রিটকারী বদিউল আলম মজুমদার। এতে পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল চাওয়া হয়েছে বলে জানান রিটকারীর আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। এই সময় আগামী নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতেই হবে, তবে কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর আনা প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগের বিষয়ে তিনি জানান, সত্য একদিন বেরিয়ে আসবে। সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট গ্রহণযোগ্য নয়। জুলাই সনদ বাস্তবায়নের অধ্যাদেশ সরকার জারি করতে পারে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। আমি বলবো এর উত্তরে, ট্রুথ শ্যাল ট্রায়াম্ফ, যে সত্য একদিন বেরিয়ে আসবে। আমি চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, নির্বাচন হওয়াটা দরকার। প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান। নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাস করতে পারে না। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। নির্বাচন কমিশন চাইলে আসন্ন নির্বাচনে প্রার্থীদের হলফনামায় সত্য মিথ্যা তথ্য খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের প্রধান কার্যালয় ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানান। এদিকে আমদানি রপ্তানি দেখিয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এলসির বিপরীতে ঋণের নামে জনতা ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সালমান এফ রহমান সহ ৩৪ জনের বিরুদ্ধে ৫টি মামলা করেছে দুদক। দুদক মহাপরিচালক জানান, সালমান এফ রহমানের ১,৯৩৯ কোটি টাকা আত্মসাতের ঘটনা দুর্নীতির একটা ক্ষুদ্রাংশ। পর্যায়ক্রমে অন্যান্য দুর্নীতির বিষয়েও পদক্ষেপ গ্রহণ করা হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিপূর্বে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল সেখানে মিথ্যা হলফনামা যারা দিয়েছে এবং নির্বাচন কমিশন থেকে যেগুলো আমাদের কাছে হলফনামায় মিথ্যা তথ্য ছিল এগুলো আমাদের কাছে প্রেরণ করা হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন সেগুলো বিবেচনা করছে। ভবিষ্যতেও যদি নির্বাচন কমিশন থেকে এই ধরনের কোনো বিষয় এসে আমাদের কাছে তারা যদি পাঠিয়ে থাকেন তখন নিশ্চয়ই সেগুলি দেখা হবে। নিজের গুম হওয়ার ঘটনায় প্রসিকিউশনের কাছে অভিযোগ দাখিল করেছেন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। তিনি জানান, ২০১৩ ও ২০২২ সালে দুইবার তাকে গুম করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই সময়ে তাকে ভয়াবহ নির্যাতন করা হয়। এই ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ কয়েকজনকে দায়ী করেন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রামপুরার ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলায় দুজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর ২০ অনুচ্ছেদে রাজনৈতিক দল বা জোটের অনুকূলে প্রতীক বরাদ্দের বিষয়ে প্রস্তাবিত সংশোধনী বাতিলের আবেদন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছে লেবার পার্টি। গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত রাখারও আহ্বান তাদের।
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন যেন আরেকটি বিতর্কিত নির্বাচনে পরিণত না হয় সে বিষয়ে সতর্ক করেছে বৃহত্তর সুন্নি জোট। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যমূলক নির্বাচন এখন সময়ের দাবি বলে জানায় এই জোট। আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শের 3টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত বৃহত্তর সুন্নি জোট জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে এই কথা জানায়। এই সময় 13 দফা দাবি আদায়ে 20 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণাও দেওয়া হয়। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের উত্তরাঞ্চলে হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পে এখন পর্যন্ত 20 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে তালেবান স্বাস্থ্য মন্ত্রণালয়। 530 জনেরও বেশি মানুষ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 6.3 এবং গভীরতা 28 কিলোমিটার। এটিকে কমলা সতর্কতা স্তরে চিহ্নিত করা হয়েছে, যার ইঙ্গিত হচ্ছে উল্লেখযোগ্য হারে হতাহতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় রোববার রাত 1টার দিকে হিন্দুকুশ অঞ্চলের মাজার-ই-শরীফ শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। 2 মাস আগে শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বাংলাদেশ ও ভারতীয় চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা প্রয়াত ঋত্বিক ঘটকের 100তম জন্মবার্ষিকীতে ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে একক বক্তৃতা, তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। বিশিষ্টজনরা বলেছেন, বাংলা চলচ্চিত্রের এই বরপুত্র মৌলিক গল্প নির্মাণ করে এক যুগান্তকারী দৃষ্টান্ত রেখে গেছেন। জাকিয়া আক্তার রিপোর্ট। কালজয়ী চলচ্চিত্র নির্মাণের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটক তার নির্মিত চলচ্চিত্রে দেশভাগের যন্ত্রণা, বেকারত্ব, অভাব ও সামাজিক বাস্তবতা ফুটে উঠেছে। মেঘে ঢাকা তারা, সুবর্ণ রেখা এবং তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রে শক্তিশালী গল্প বলার ধরন ও আবেগঘন উপস্থাপনার জন্য বিভিন্ন প্রজন্মের নির্মাতা ও চলচ্চিত্র প্রেমীদের অনুপ্রেরণা যোগায় এবং লক্ষণীয় বৈশিষ্ট্য। কিংবদন্তি চলচ্চিত্রকার প্রয়াত ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উদযাপন করে ইতিহাস ও ঐতিহ্য পরিষদ। রাজধানীর রাশিয়ান হাউসে প্রখ্যাত এই চলচ্চিত্রকারের চলচ্চিত্র দর্শন তুলে ধরা হয়। জন্মশতবর্ষ উদযাপনে বিশিষ্টজনেরা বলেন, ঋত্বিক ঘটকের নির্মাণ শৈলী ও দর্শন বাংলা চলচ্চিত্রে দারুণ প্রভাব ফেলেছে। লেন্সের ব্যবহার, চরিত্রদের অতি নাটকীয় অভিনয়, সংলাপ বলার ধরন, এসব কিছুই হলিউডের ঘরানা থেকে যোজন যোজন দূরে, অনেক সময় পুরো বিপরীতই। তাই আঙ্গিক ও প্রকাশ ভঙ্গিমার দিক থেকে ঋত্বিক ঘটক ছিলেন একেবারেই মৌলিক একজন চলচ্চিত্র নির্মাতা। Filmmaking is of course a commercial activity, it is a business, but he asks the question, can cinema not have a consciousness? He's the filmmaker of cinemas with consciousness. চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের স্মৃতিচারণ করেন তার পরিবারের সদস্য। ছোট মামা আসলেন, সিঁড়ির মধ্যে বাইরের সিঁড়িতে উনি হাঁটু গেড়ে বসে, আমার মা তার হাঁটুতে মাথা রেখে কাঁদছেন, আমি নিচে তার মাটির মধ্যে বসে হাঁটু করে কাঁদছি। বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে নিজ মাতৃভূমিকে ভালোবাসার নিঃস্বার্থ বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান বলেছেন, বে টার্মিনাল না থাকায় প্রতিদিন $1 মিলিয়ন লোকসান হচ্ছে। বন্দর কর্তৃপক্ষের উদ্দেশ্যে বে টার্মিনালের টার্মিনাল 1 2030 সালের মধ্যে অপারেশনে নিয়ে যাওয়া। বন্দরের শহীদ মোহাম্মদ ফজলুর রহমান অডিটোরিয়ামে সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বন্দর চেয়ারম্যান এসব কথা বলেন। সভায় চট্টগ্রাম বন্দরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর যা থাকছে মেট্রো রেলের বিয়ারিং প্যাড নয়, নকশা ও ব্যবস্থাপনায় ত্রুটি বলছে কর্তৃপক্ষ, অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা। যে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালামের মৃত্যু হয়েছে তাতে ত্রুটি ছিল না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মেট্রো রেলের নকশা এবং ব্যবস্থাপনার ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত শেষে অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। দুবলার চরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব ও পুণ্য স্নান। 3 দিনের উৎসবে কোনো পর্যটক যাওয়ার অনুমতি পাচ্ছেন না। বনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, হরিণ শিকার রোধ ও প্লাস্টিক বর্জ্য দূষণ রোধে এমন পদক্ষেপ আয়োজকদের। রাস পূজা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সংবাদদাতার তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বছর ঘুরে এবারেও হাজারো পুণ্যার্থীর আগমনে উৎসব মুখর হয়ে উঠছে রাস পূজা। পূজা ও পুণ্যস্নানে পাপমোচনে দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন ভক্তরা। যখন পূরণ হয় সেই মানসিক, তখন সেই মানসিক দেওয়ার জন্য সবাই এখানে আসে। 2-3 দিন ট্রলারে থাকার পর যেই জোয়ারটা হয় সেই জোয়ারে প্রথম শেষ পূজাটা করে আমরা এখান থেকে পুণ্য স্নান করে চলে যাই। আমাদের সনাতন ধর্মের একটা তীর্থক্ষেত্র এটা। প্রতি বছর দেশি বিদেশি পর্যটকরাও রাস উৎসবে যোগ দিলেও এবছর রয়েছে নানা বিধিনিষেধ। শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোক, সনাতন ধর্মাবলম্বীদেরকেই কিন্তু এখানে অ্যালাউ করা। একটু বন্যপ্রাণীর সংরক্ষণের প্রতি আরেকটু খেয়াল দিয়ে যোগ দিয়ে, সেটি হলো আমরা স্পট সহযোগে কিন্তু আমরা এতে নেব, আমরা পূজাস্থলে যাব। পুণ্যার্থীদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও কোস্টগার্ড। র্যাবের একটা টিম থাকবে, কোস্টগার্ড এবং নৌ পুলিশের দলও কাজ করবে। সব মিলিয়ে এবারের রাস পূজা নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। প্রায় 200 বছর আগে সুন্দরবনের দুবলার চরে রাস পূজার সূচনা করেন সন্ন্যাসী হরভজন দাস। সে থেকেই দুবলার চরের রাসমেলা নামে পরিচিতি পায় এই উৎসব। সময়ের সাথে সাথে লাখো মানুষের সমাগম হতে থাকে মেলায়। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ BJUCর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এছাড়া নতুন কমিটিও ঘোষণা করা হয়। এতে BJUCর নির্বাহী সভাপতি হয়েছেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিম। BJUCর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এ সময় ছিলেন স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর, সাংবাদিক কলামিস্ট মীর আব্দুল আলিম, পৃষ্ঠপোষক শেখ ইফাজ আহমেদ, আব্দুল মতিন প্রধান, BJUCর সাংবাদিক কলামিস্ট সহ বিশিষ্টজনেরা। 5 বছরের নিচের শিশুদের জন্য আলোকিত ভবিষ্যৎ শীর্ষক রাইট টু প্রোগ্রামের জাতীয় সমাপনী অনুষ্ঠান হয়েছে। রাজধানীর একটি হোটেলে বিকেলে রাইট টু কান্ট্রি কনসোর্টিয়ামের পক্ষ থেকে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের নেতৃত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে সময় ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রিজওয়ানুর রহমান। এই সময় অভিজ্ঞতা বিনিময়, পুষ্টি, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতে অবদান রাখা এবং কমিউনিটি চ্যাম্পিয়নদের স্বীকৃতি প্রদান করা হয়। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3টি আসনে প্রার্থী বেগম খালেদা জিয়া। প্রথমবারের মতো প্রার্থী হবেন তারেক রহমান। 300-র মধ্যে 237 আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা। জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত একমত হতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান। ব্যর্থ হলে সরকার সিদ্ধান্ত নেবে, জানালেন আইন উপদেষ্টা। সরকারের ভেতরের একটি অংশ নির্বাচন বানচালের পায়তারা করছে বলে এনসিপির অভিযোগ। সংস্কার নিয়ে সাপ লুডু খেলছে মন্তব্য। আগামী নির্বাচন সংকটময় পরিস্থিতিতে থাকা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে সিইসির আশা। সুষ্ঠু নির্বাচনে দলগুলোর সহযোগিতা কামনা। এবং বিপুল সম্ভাবনার পরও চামড়া শিল্পে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি মনে করেন বিশেষজ্ঞরা।
পরিবেশ বান্ধব উপায়ে বর্জ্য থেকে উৎপাদিত পণ্যে সমৃদ্ধির সম্ভাবনা। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।